ছায়াও আর কিছু বলে না। সকালে নাস্তা শেষে নির্ঝর ছায়ার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় এবং ঘর যাতে সে না আসলে না খুলে সে কথা বলে যায়। ছায়াও সম্মতি জানায়। নির্ঝর চলে গেলে পুরো বাড়িতে একা ছায়া। মা বোন শাশুড়ির সাথে কথা বলেও সময় কাটে না। তাই মাকে বলল তার একাডেমিক বইগুলো যেন পাঠিয়ে দেয়। রাবেয়া বেগমও সম্মতি জানালো। দুপুরে খাবার রান্না করে গোসলে যায় ছায়া। এদিকে ছায়া গোসল করতে গেলে কেউ একাধারে দরজায় কলিং বেল দিচ্ছিল। ছায়া গোসল সেরে বেরিয়ে আসে, জামা পরে ওড়না গায়ে জড়িয়ে নিচে আসে। দরজা ফাঁকা দিয়ে দেখে একজন আর্মি সোলজার। ছায়া সোলজার দেখে নিজরকে ফোন না করেই দরজা খুলে দেয়, কিন্তু দরজা খুলে কাউকেই পায় না। ছায়া বেশ অবাক হয়। কিছুক্ষণ পর একজন সোলজার এসে ছায়াকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার তো বলে গেছে দরজা না খুলতে, তাহলে কেন খুলছেন? কিন্তু কোনো সোলজার ছিল দরজার বাইরে। ম্যাডাম, যদি আমিও ডাকি তবুও স্যার না আসলে দরজা খুলবেন না। ঠিক আছে। ছায়া দরজা বন্ধ করে দেয়। বুঝতে পারল না বিষয়টা কি ঘটল। ছায়া ভেতরে এসে টেবিলে বসে। তারপর নামাজ পড়ে নিঝরকে ফোন করে। তবে নিঝরের ফোনের শব্দ ছায়ার পেছন থেকেই পায়, যেটা শুনে সে অবাক হয়ে পেছনে থাকায়। নিঝর দ্রুত পায়ে ছায়ার দিকে এগিয়ে এসে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়া নিঝরের হৃদস্পন্দনের গতি যে বৃদ্ধি পেয়েছে তা ঠিক টের পাচ্ছে। ছেলেটার নিঃশ্বাসের সাথে কষ্ট মিশে আছে। ছায়াকে শক্ত করে চেপে ধরে আছে নিঝর, যেন ছেড়ে দিলেই ছায়া হারিয়ে যাবে। ছায়া নিঝরের পিঠে হাত দেয়। নির্ঝর ছায়াকে নিজের সামনে এনে ছায়ার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর ছায়ার থেকে সরে আসে। ছায়ার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। কি হয়েছে? নির্ঝর ছায়ার দিকে এগিয়ে আসে। নির্ঝরের দৃষ্টিতে ঠিক কী প্রকাশ পাচ্ছে তা ছায়ার জানা নেই, তবে রাগ যে হচ্ছে তা বোঝা যাচ্ছে। ছায়া বুক ভরা সাহস নিয়ে বলল, হঠাৎ করেই এসেছেন? ভাত খাবেন, চলুন বেড়ে দিচ্ছি। নির্ঝর কিছু না বলে ছায়াকে পাঁচ কোলে তুলে নেয়। ওদের রুমে এনে ছায়াকে খাটে বসিয়ে দেয়। আমি আসছি ফ্রেশ হয়ে, ততক্ষণ এখান থেকে নড়বে না। ঠিক আছে। নির্ঝর ওয়াশরুমে চলে যায়। ছায়াও সেখানে বসে থাকে। কিছুক্ষণ পর নির্ঝর চলে আসে। ছায়াকে সেই একই জায়গায় দেখে মৃদু হাসে। যদিও এই মুহূর্তে তার মনের মাঝে হাজার ভয় কাজ করছিল, কিন্তু এখন সেগুলো কেমন বউকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে। ছায়া বসে আছে, তবে নির্ঝর রুমে নেই। তাই ওনাটা সরে গেলেও সেটা ঠিক করেনি। ছায়া পিঠে চেনওয়ালা একটা জামা পরে আছে। নির্ঝর গিয়ে ছায়ার পিঠের চেনে হাত দেয়। ছায়া কেঁপে ওঠে। নির্ঝর ছায়ার চেনটা খুলে ফেলে। ছায়া চুপচাপ স্ট্যাচুর মতো বসে আছে, নড়াচড়া বন্ধ করে দিয়েছে। নির্ঝর ছায়ার সম্মতি পেয়ে জামাটাই খুলে ফেলে। ছায়া কিছুই বলে না। ছায়ার উন্মুক্ত বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে নির্ঝর। ছায়াও নিরিবিলি ঘুমিয়ে আছে। হঠাৎ করে নির্ঝরের ফোনটা বেজে ওঠে। নির্ঝর মাথা তুলে ফোনটা ধরে। ও পাশ থেকে যে কথাগুলো শুনে নির্ঝর তা শুনে সে বলে, আমি আসছি। ফোনটা কেটে ছায়ার দিকে তাকায় নির্ঝর। নির্ঝর ছায়ার কপালে চুমু দেয়। এরপর ছায়ার বুক থেকে মাথা সরিয়ে ছায়াকে ডাকে। ছায়া, ছায়া। ছায়ার গালে নাক ঘষতে ঘষতে ডাকে। ছায়া ধীরে চোখ খুলে। হুম। উঠো, ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। ছায়া ধীরে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। নির্ঝর ততক্ষণে ফ্রেশ হয়ে নিচে এসে সব খাবার গরম করে টেবিলে রেখেছে। ছায়া গিয়ে নির্ঝরের পাশে বসে। নির্ঝর নিজের হাতে ছায়াকে খাইয়ে দেয়। ছায়া এগুলো বেশ পছন্দ করে। নির্ঝরের কেয়ার, ভালোবাসা, মনে হয় এগুলোই তার জন্য সব। নির্ঝর ছায়াকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। ছায়া, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, দ্রুত চলে আসবো। তুমি সাবধানে থেকো, দয়া করে দরজা খুলো না। ঠিক আছে। নির্ঝর বেরিয়ে আসে। ছায়া দরজা লাগিয়ে উপরে চলে যায়। ঘরে গিয়ে মাকে ফোন করে। মায়ের সাথে কথা বলতে বলতে সময় কেটে যায়। আদনান কেবিনে বসে আছে। তার ডক্টরি চেয়ারটায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। এমন সময় একজন দ্রুত তার কেবিনে আসে। স্যার। আদনান চোখ তুলে ছেলেটার দিকে তাকায়। কি হয়েছে? স্যার, ম্যামকে কিডন্যাপ করার জন্য আমরা যাকে পাঠিয়েছি সে ধরা পড়ে গেছিল। কি? হ্যাঁ। আদনান নিজের সামনে থাকা পেপার ওয়েট খানা লোকটার দিকে ছুঁড়ে মারে। ছেলেটা ভয়ে পিছিয়ে যায়। বাস্টার্ড, এইটুকু কাজ করতে পারিস না? তোদেরকে টাকা দিয়ে কেন রেখেছি আমি? স্যার। বের হ রুম থেকে, এক্ষুনি বের হ। ছেলেটা বেরিয়ে যায়। আদনান রাগে রুমের সবকিছু ছুঁড়াছুড়ি করতে থাকে। তারপর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসে। সোজা চলে যায় তার নিজের বাড়িতে। তার নিজের একটা বাড়ি আছে। সেখানে সেই ফ্ল্যাটে গিয়ে সোজা বেডরুমে চলে আসে। একটা এক্সট্রা রুম আছে তার মাঝে, যেটা মেঝেতে। মেঝের ওই জায়গাটুকু আলপনা করা টাইলস দিয়ে সুন্দর করে সেট করা।
যাতে করে কেউ বুঝতে না পারে সেখানে একটা সিক্রেট ডোর আছে। আদনান সোজা সেখানে চলে যায়। এটা একটা গ্রাউন্ড ফ্লোর, যেখানে 3টা রুম। এখানে আদনানের সমস্ত অপকর্মের প্রমাণ আছে। এখানে একটা রুমে বড় 2টো অ্যাকুরিয়াম আছে, যেখানে বড় বড় মাংস খেকো মাছ পালন করে আদনান। বিষয়গুলো পুরো দুনিয়া থেকে লুকানো। মাঝের রুমটায় আসে আদনান। এখানে বড় একটা ড্যাশবোর্ড। ওর সমস্ত অপকর্মের প্ল্যান এখানে। ড্যাশবোর্ডের মাঝামাঝি ছায়ার ছবি, এবং সেটা লাল রঙের মার্ক করা, যেটা দেখে বোঝা যাচ্ছে ছায়া তার নেক্সট টার্গেট ছিল। এখন এখানে এমন অনেকগুলো মেয়ের ছবি আছে, সবগুলোর মুখে মার্ক করা লাল কাঁচি দিয়ে। এখন এই মেয়েগুলো দিয়ে আদনান ঠিক কী করে তা আমরা পরে জানব। ছায়াকে দিয়ে বা সে কী করতে চেয়েছে তাও পরে জানব। নিজের এই মুহূর্তে একটা লাশের সামনে বসে আছে। মূলত ছায়াকে যে কিডন্যাপ করতে এসেছিল তাকে ধরে ফেলার পর সে নিজ থেকে কিভাবে সুইসাইড করে ফেলে, নির্ঝর ওই ছেলেটার দিকেই তাকিয়ে আছে। এই ছেলের প্রতিটা ডিটেলস, প্রতিটা ইনফরমেশন আমার প্রয়োজন। এভরি সিঙ্গেল ইনফরমেশন আমাকে দেবে। জি স্যার, ঠিক আছে। এই বডি পোস্টমর্টেম করতে পাঠাও। জি স্যার। নির্ঝর তার বাকি কাজ সেরে বেরিয়ে আসে। যখন দুপুরে শুনেছে কেউ তার কোয়ার্টারে ঢুকেছে এবং তার মতলব ভালো ছিল না। ছায়াকে দেখাশোনা করার জন্য 3 সোলজার সবসময় কোয়ার্টারের পাশেই থাকে। তাদের মধ্যে থেকে একজন ওই ছেলেকে ধরেছে। তখন নির্ঝরের ভেতরে প্রাণ ছিল না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। ছায়াকে বারবার ভয় তাড়া করে বেড়াচ্ছে নির্ঝরকে। ছায়াকে হারাবার ভয় তাড়া করে বেড়াচ্ছে নির্ঝরকে। কিন্তু কি অদ্ভুত বিষয়, কিছুদিন আগ পর্যন্ত কারোর জন্য এই অনুভূতি যে নির্ঝরের হবে সেটা নির্ঝর মানতে চাইতো না। পৃথিবীতে কিছু এমন ব্যবসা আছে যা হয়তো কল্পনা করেও জানতে পারে না। আদনান ছোট থেকেই একজন বিচক্ষণ ছাত্র ছিল। তার ব্রেন কম্পিউটার থেকেও অদ্ভুত দ্রুত চলতো। এই বিষয়টা যদি সঠিকভাবে প্রয়োগ করত তবে হয়তো পৃথিবীর বুকে নামকরা কেউ হতো আদনান। কিন্তু এই বিচক্ষণ ব্রেনটাকে আদনান কিছু অপকর্মে খাটিয়েছে। অনেক বছর আগে পৃথিবীতে মানুষ মরা মানুষকে খেয়ে ফেলতো। অর্থাৎ মানুষের মাঝে যে মানুষগুলো বয়স্ক হয়ে মারা যেত সেই মানুষগুলোকে জীবিত মানুষগুলো মাটি দেওয়ার বদলে রান্না করে খেয়ে ফেলতো। এতে তাদের ত্বক সুন্দর হতো এবং তারা আরও চিন্তা করতো এতে মরা মানুষের যত বছর আয়ু ছিল সেটা তাদের লেগে যাবে। সময়ের বিবর্তনের কারণে এসব প্রথা সরকার থেকে নিষেধ ঘোষণা করা হয়েছে। তবে সময়ের বিবর্তন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য মানুষ এমন কিছু আবিষ্কার করেছে যা অবিশ্বাস্য। পৃথিবীতে এমন কিছু অসাধু দ্রব্য আছে যা ব্যবহারে মানুষের ত্বক সুন্দর হয়। 50 থেকে 60 বছর বয়স পর্যন্ত ত্বকে কোনো ভাঁজ পড়ে না। তবে এই দ্রব্য তৈরি করার জন্য প্রয়োজন হয় বিশেষ কিছু মানুষের হরমোন, যা সবার মধ্যে থাকে না। এই হরমোনগুলো মানুষকে মেরে সংরক্ষণ করা হয়। অর্থাৎ এই ব্যবসা বা দ্রব্যটা একেবারে নিষিদ্ধ দ্রব্যগুলোর মধ্যে একটা। আদনান একজন সাইকোলজিস্ট সবার সামনে, কিন্তু পেছন দিয়ে সে একজন রিসার্চার। প্রায় 20 বছর ধরে সে এই বিষয়ে রিসার্চ করছে এবং 6 বছরের বেশি সময় ধরে সে তার রোগীদের উপর এক্সপেরিমেন্ট চালায়। যার ভেতরে সেই বিশেষ হরমোন থাকে তাকে আদনান গুম করে ফেলে। বেশিরভাগ নাইট ফোবিয়া যাদের হয় তাদের মধ্যে এই হরমোন থাকে। ছায়াও তেমন একজন মেয়ে যার ভেতরে এই হরমোন বিরাজমান। আদনানের বাবা এএসপি মাসুদ আরিফ, যে এই দ্রব্যগুলো বাইরে পাচার করত। আর এটাই সেই এএসপি যে কিনা মেজর সিনহা চৌধুরীকে মেরেছিল, অর্থাৎ নির্ঝরের বাবাকে মেরেছিল, এবং তারা কিছুদিনের মাথায় এএসপির ফাঁসি কার্যকর হয়। আদনান ছিল মাহারা এক বাবার একমাত্র সন্তান। বাবা তাকে ভীষণ ভালোবাসত। আদনান ছোট থেকে যা চেয়েছে তাই পেয়েছে। ছোট থেকে বড় পর্যন্ত তার কাছে এমন কিছু যা চেয়েছে কিন্তু পায়নি। ছোট থেকেই মা ছিল না তার সাথে। বাবার সাথে মানুষ আদনানের মাথায় একটা আলাদা মেন্টাল প্রেশার ছিল। বাবা তাকে সময় দিতে পারত না। বাসায় কাজের লোক থাকলেও আপনজন বা মা বাবার অভাব তার জীবনে সবসময় ছিল। সে কিছুটা সাইকোদের মতো হয়ে যায়। ধীরে ধীরে এই সমস্যা অনেক বৃদ্ধি পায়। বাবা মাসুদ আরিফ যেহেতু সবসময় কাজে ব্যস্ত থাকতো, আদনান এই শুকনো সাইকো ব্যবহার সম্পর্কে তার ধারণা ছিল না। আদনান যেটা চায় সেটা করেই ছাড়ে, যে কোনো মূল্যে। বাবা ছোট থেকে দিয়ে এসেছে আর বড় হয়ে নিজে কেড়ে নেওয়া শিখেছে। মাসুদ আরিফের মৃত্যুর পর আদনানের এই বিষয়গুলো আরও বেড়ে যায়। সে আরও হিংস্র হয়ে পড়ে। বাবাহারা আদনানের তখন গার্জিয়ান নেই। নিজেকে আর ডাক্তার দেখানোর প্রয়োজন সে মনে করেনি। আদনান এরপর জানতে পারে তার বাবার ব্যবসার কথা। আদনান ধীরে ধীরে নিজের মস্তিষ্ক থেকে এই বিষয়টাকে আরও জোরদার করে। আদনানের বাবার ফাঁসির পেছনে যে নির্ঝরের পরিবার তাও জানতে পারে সে। এরপর সে তিন্নিকে বিয়ে করে।
তিন্নির সঙ্গে আদনান প্রেম করে বিয়ে করে। মিসেস চৌধুরী এখনও জানে না আদনানের মা বাবা কে। তিন্নির মা না হওয়ার পেছনেও আদনানের হাত আছে। সেই তিন্নিকে ওষুধ দিয়ে তার মাতৃত্বের দিকটা নষ্ট করেছে। আদনান সবকিছু এতটাই ঠান্ডা মাথায় করেছে যে কেউ ধরতেই পারেনি বিষয়গুলো। আজ পর্যন্ত আদনানের সত্যি কেউ জানে না। আদনান চৌধুরী পরিবারে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হতে চেয়েছিল, কিন্তু কোথাও না কোথাও নিঝড়ের জন্য সে তিন্নিকে এখনও ধোকা দিতে পারেনি। আদনানের ভেতরে সেই ক্রোধ এখনও বিরাজমান। তবে ছায়ার বিষয়টা ছিল আলাদা। আমরা ধীরে ধীরে জানতে পারবো। নিজের কেবিনে বসে আছে আদনান। অনেকগুলো রুগী দেখে সে খেতে বসলো মাত্র দুপুরের খাবার। এর মাঝে তিন্নি ফোন করে আদনানকে। আদনান বিরক্ত হয়, কিন্তু তাও ফোন রিসিভ করে। হ্যালো তিন্নি, বলো। কোথায় তুমি? হসপিটালের কেবিনে। রুগী দেখা শেষ? না, আরও কিছু আছে। তোমার তো এখন লাঞ্চ বিরতি। আমি খাবার নিয়ে আসি। নিজের হাতে রাজহাঁসের মাংস আর দেশি মোরগ রান্না করেছি। কোনো প্রয়োজন নেই, এগুলো নিজেই খাও। এমন করে কথা বলছো কেন? আজব, কেমন করে কথা বললাম? আমি তোমার জন্য সকাল থেকে রান্না করেছি। একটা দিন আমার সঙ্গে খেতে পারবে না? বিষয়টা তা নয় তিন্নি, আমি অনেক ব্যস্ত, বুঝো না কেন? বুঝি, সবই বুঝি। তুমি আমাকে ইগনোর করছো ভাইদের বিয়ের পর থেকে। কেন এমন করছো? আমি তোমার স্ত্রী নাকি? এত কিছু করছি তোমার জন্য, তাও তোমার মন পাচ্ছি না। তিন্নি, আমি জাস্ট তোমাকে আর নিতে পারছি না। আমি আর চৌধুরী বাড়িতে যাব না। আমি আমার কাজ শেষে আমার নিজের বাড়িতে চলে যাব। আগে থেকে বলে রাখলাম, কোনো সমস্যা করব না। কথাটা বলে আদনান ফোনটা কেটে দেয় আর বন্ধ করে দেয় নাম্বার। তিন্নির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে শখ করে রেডি হয়ে বসেছিল। সুন্দর একটা শাড়ি পরেছে, একটু সেজেছে, খাবারগুলো গুছিয়ে রেখেছে। কিন্তু আদনানের এমন ব্যবহারের কারণ কি সে সত্যিই বুঝতে পারছে না। রাজশাহীতে রাত 8টা বাজে। ছায়া জানালার পাশে বসে আছে। বিয়ের পরের দিন একটা লাল রঙের জামদানি শাড়ি দিয়েছিল মিসেস চৌধুরী। ছায়ার বেশ পছন্দ হয়েছিল। আজ কেন জানি না মন চাইলো এটা পরতে। যদিও নির্ঝরের দুপুরে অনাকাঙ্ক্ষিত কাণ্ডে তার শরীর বেশি একটা ভালো নেই, তারপরেও সে শাড়িটা পরেছে। লম্বা চুলগুলো আশ্রে ছেড়ে দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক। তবে যার জন্য একটু সাজগোজ সেই এখনো আসেনি। রাতের রান্না আছে, তাই তার চিন্তা নেই। কিছুক্ষণ পর দরজায় কলিং বেলের শব্দ হয়। ছায়া নিচে আস্তে আস্তে নির্ঝরের ফোন আসে। ছায়া মৃদু হেসে দরজা খুলে দেয়। সারাদিনের ক্লান্ত নির্ঝর দরজা খুলে সামনে একটা লাল পরীকে দেখতে পেয়ে নির্ঝরে যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই পরীটাকে এত সুন্দর কিভাবে দেখায়? নির্ঝর 5-7 না ভেবে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়ার গলায় নাক ডুবিয়ে ছায়া শরীরের মিষ্টি ঘ্রাণ অনুভব করতে থাকে। ছায়াও কিছু বলে না, চুপচাপ নির্ঝরের বুকের মাঝে নিজেকে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর নির্ঝর ছায়াকে ছেড়ে দেয়। আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি। নির্ঝর উপরে চলে যায়। ছায়া খাবার বেড়ে দেয় টেবিলে। নির্ঝর ফ্রেশ হয়ে নিচে আসে। ছায়া এবং নির্ঝর দুজনকে একসাথে খাবার দেয়। ছায়া এবং নির্ঝর দুজনে একসাথে খাবার খায়। এরপর নির্ঝর ছায়াকে নিয়ে ছাদে চলে আসে। আকাশে সুন্দর ছাদ উঠেছে, আবার মেঘও করেছে। পাজা তুলোর মতো মেঘ চাঁদের আলোর উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। দেখতে কি অপরূপ দেখাচ্ছে। নির্ঝর তার পরীকে নিয়ে দোলনায় বসে আছে। ছায়া চাঁদ দেখছে, তার ভীষণ সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর, তাই না? আমার অনেক সুন্দর লাগছে চাঁদটা। ছায়া আকাশের দিকে তাকিয়ে কথা বলছে, কিন্তু নিঝর তার চাঁদের দিকে তাকিয়েই বলে, অনেক সুন্দর। ছায়া হাসে। ছায়ার হাসিটা এত সুন্দর, সব সৌন্দর্য ওই হাসিতে লুকিয়ে আছে। এত ইনোসেন্ট ওই হাসিটা। ছায়া নিঝরের দিকে তাকিয়ে বলে, কি দেখেন? আমি তো চাঁদ দেখাচ্ছিলাম। আমিও চাঁদই দেখছিলাম। ছায়া নিঝরের কথায় লজ্জা পায়। নিঝরের বুকে মুখ লুকায়। নিঝর শব্দ করে হেসে দেয়। এভাবেই দুজন চন্দ্রবিলাস করে। এরপর গিয়ে শুয়ে পড়ে। সকাল থেকে রাহির কান্নায় চৌধুরী বাড়ি অস্থির। কোনোভাবে কেউ তাকে শান্ত করতে পারছে না। নোহা এগিয়ে আসে রাহির দিকে। রাহিমা, এত কান্না করো না, এসো আমি চকলেট দিব। না না না, নতুন মামি আর নির্ঝরকে বলো আসতে, এক্ষুনি আসতে বলো। কিন্তু মা, ওদের তো কাজ আছে। নির্ঝর ছুটি পেলে অবশ্যই আসবে। না, আসবে না। আমি জানি নির্ঝর মিথ্যা কথা বলে। রাহিমা, আর কাঁদিস না। তিন্নিও কোনোভাবেই রাহিকে সামলাতে পারছে না। মিসেস চৌধুরী কত কিছু দিচ্ছে, নাতিকে সামলাতে পারছে না। আদনান উপায় না পেয়ে নিঝরকে ফোন করে আর সবটা শোনায়।
রাহির কান্না নির্ঝর অনেক আগে থেকেই সহ্য করতে পারে না। তাদের বাড়িতে সবার আদরের রাহি। নির্ঝর ফোনটা কেটে পাশে তাকায়। ছায়া নিরিবিলি ঘুমিয়ে আছে। ছায়ার পরনে নির্ঝরের সেই কালো শার্টটা। নির্ঝর ছায়ার দিকে এগিয়ে ছায়ার কপালে চুমু দেয়। এরপর ছায়ার ঠোঁটে চুমু দেয়। কিছুক্ষণ ধরে ছায়ার ঠোঁটে ঠোঁট ধরে রাখে। এতেও নির্ঝরের মন ভরছে না। এবার ছায়ার শরীর থেকে কাঁথা সরিয়ে নিজে ছায়ার কাঁথা নিচে চলে আসে। ছায়ার হাত সরিয়ে ছায়ার বুকের উপরে মাথা রাখে। কিছুক্ষণ ওভাবে থেকে ছায়ার মুখের কাছে চলে আসে। ছায়ার গালে চুমু খায়। ছায়া নড়ে চড়ে উঠে। উঠো ছায়া রানী, বাড়িতে যাব। ছায়া পিটপিট করে চোখ খুলে তাকায়। বাড়ি মানে? তোমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি, আবার তোমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি। এই আজকে সত্যি? মিথ্যে না তো? একেবারে নয়। ছায়া উঠতে চায় কিন্তু নির্ঝর ছায়াকে চেপে ধরে। পরে ওঠো, আগে ফোন দিই রাহিকে। ভীষণ কান্না করছে মেয়েটা। দিন। নির্ঝর তিন্নির ফোনে ফোন দেয়। তিন্নি দ্রুত ফোনটা ধরে। এই দেখো, নির্ঝর ফোন দিচ্ছে, কথা বলো। রাহি কান্না থামিয়ে ফোন ধরে। হ্যালো, আমার কলিজাটা, কাঁদছো কেন মা? মাকে শুধু মা বলে ডাকলে হয়? মাকে দেখতেও আসতে হয়। আসছি মা, আজকেই আসবো আমি। আর কেতো না। সত্যি? হ্যাঁ। আর নতুন মাম্মি? সেও আসবে, কথা বলবে। হ্যাঁ দাও। নির্ঝর ছায়াকে ফোন দেয়। ছায়া ফোনটা ধরে। রাহি, মা কি হয়েছে? নতুন মাম্মি, তোমরা কোথায় গেছো? আছো না কেন? আসবো মা। আমি তো জানি না রাহি নতুন মাম্মিকে এত মিস করছে। জানলে কত আগেই চলে যেতাম। এখন আসো। যাবো মা। তো আসো। ছায়া হাসে। এরপর ফোনটা কেটে দেয়। নিঝরের দিকে তাকায় ছায়া। নিঝর ছায়া ঠোঁটে এবং কপালে আরো চুমু দেয়। খেয়ে ফেলুন একেবারে। নিঝর হাসে। পারলে তাই করতাম। উঠোনে তো ভার, আপনি, আমার কষ্ট হয়ে যাচ্ছে। নিঝর সরে আসে। ছায়া উঠে ওয়াশরুমে চলে যায়। নিঝর তার মাকে ফোন করে। হ্যালো। হ্যাঁ বাবা বল। কোথায় তুমি? আমি রান্নাঘরে। এখনো রওনা হয়নি মা, তুমি এখন থেকে রান্না শুরু করেছো? কতদিন পর দেখবো বল তো? মাত্র 1 মাসের মতো হয়েছে মা। হ্যাঁ তো এটাই অনেক। বলছি আদনান ভাই কোথায়? রোজ তো দ্রুত চলে যায় হসপিটালে, কিন্তু আজ যায়নি। সকাল থেকে কাঁদছে রাহি। রাহি কাছে কখন থেকে মা? উঠেছে ধরেই কাঁদছে। সে নাকি স্বপ্ন দেখেছে নির্ঝর আর নতুন মাম্মি তার কাছে এসেছে, কিন্তু চোখ খুলে দেখে তোরা নেই। সেই থেকে কান্না। ঠিক আছে। তোরা রওনা হচ্ছিস কখন? এই তো এখনই, ভাবছি আমি ড্রাইভ করব। এতটা পথ নিজে ড্রাইভ করবি? কোনো দরকার নেই, সিদ্দিককে নিয়ে আয়। আমি ওর রুম ঠিক করে দিবনি, থেকে যাবে কয়দিন। নিঝরের ড্রাইভার সিদ্দিক। মা চেষ্টা করবো 4 দিনের ছুটি নেওয়ার, কিন্তু সম্ভব হয় কি না। হবে, এতদিন পর আসছো। 4 কেন, 5 দিনের হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মিসেস মেজর সিনহা, আমি আসছি। বউটাকে নিয়ে আসো। নিঝর হাসে। ফোনটা কেটে নিঝর অন্য ওয়াশরুমে চলে যায়। গোসল করে রেডি হয়ে নেয়। অফিসে ফোন করে 5 দিনের ছুটি পেয়ে যায়। নিঝর বেশ খুশি হয়ে যায়। কাজে আসার পর নিজের জন্য দেশের এত দায়িত্ব যে ঠিক করে নিঃশ্বাস নিতে সময় পায় না নিঝর। মিসেস চৌধুরী ছেলেকে অনেক মিস করলে চলে আসতো, কিন্তু নিঝরের ছুটি হয় না সহজে। কি করে হবে? তার কাঁধে যে অনেক বড় দায়িত্ব। খাবার টেবিলে নিঝর ছায়ার হাতে খাবার খাচ্ছে। ছায়া নিঝরকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। তারপর উপরে গিয়ে দুজনে জামা কাপড় গুছিয়ে নেয়। এটা ওটা করতে করতে ছায়ার কষ্ট হয়ে যাচ্ছে। উফ, আপনি তো একটু সাহায্য করতে পারেন। কেন, আমি কেন করব? বউ থাকতে নিজেকে কিছু করতে নাই। আজব কথা, আমি না থাকলে কে করতো? আমি করতাম, তখন তো বউ ছিল না, এখন বউ আছে। ছায়া ভ্রুকুচকে তাকায়। বাহ, সুন্দর কথা। এখন দ্রুত এসব পরে রেডি হয়ে নিন তো। ছায়া নিঝরকে ড্রেস দিয়ে নিজে আয়নার সামনে চলে আসে। একটা গোলাপি রঙের গোল জামা পরেছে ছায়া। লম্বা চুলগুলো সুন্দর করে বেঁধে দিয়েছে। প্রয়োজনীয় সব জিনিস সাইড ব্যাগে রেখে দেয়। নিঝর ছায়ার দেওয়া গেঞ্জি আর প্যান্ট পরে বের হয়। ছায়ার দিকে এগিয়ে গিয়ে বলে, চুরি পরে নাও, মা হাত খালি দেখলে রাগ করতে পারে। আপনার জন্যই তো খুলেছি। আপনার তো আবার এখানে ওখানে কেটে যায়, তাও আবার চুরিতে। দুটো নর্মাল চুরি বানিয়ে দেবো। চুরিতে এত ডিজাইন কে করে? ছায়া আর চোখে তাকায়। ওনারই সব সমস্যা। নিঝর হাসে। চলো চলো, ড্রাইভার চলে এসেছে। চলুন, আমি রেডি। দুজন মিলে নিচে চলে আসে। নিঝর ভালো করে কোয়ার্টারে তালা দেয়। দুজন গাড়িতে উঠে বসে।
সুন্দর রাস্তা দিয়ে গাড়ি আপন গতিতে চলতে থাকে। উপভোগের মতো সময় এটা। ছায়া নিঝরের কাঁধে মাথা রেখে বাইরের দৃশ্য উপভোগ করছে, আর নিঝর তার রানীর রূপ উপভোগ করছে। চৌধুরী বাড়িতে এখন তোড়জোড় চলছে। বড় ছেলে আসছে তার বউকে নিয়ে। কতদিন পর। মায়ের কাছে সন্তানের আশাটা সবসময় অনেক দিন পরেরই হয়। মিসেস চৌধুরী আর নোহা রান্নাঘরে। তিন্নির মেয়েটা এত কান্না করছিল, তাই সে ওকে ঘুম পাড়াতে গেছে। অনেক কান্না করলে আবার রাহির জ্বর আসে। তিন্নি রাহিকে শুয়ে দেখে আদনান ফোনে কিছু করছে। তিন্নি খোলা চুলগুলো বাঁধতে বাঁধতে বলে,